ডক্টর ইউনূসের এবার পতন নিশ্চিত। শত শত সমন্বয়ককে আটক করতেছেন বাংলাদেশ পুলিশ। এইদিকে শেখ হাসিনা আজকেই দেশে ফিরবেন, জরুরি অবস্থানে যাচ্ছেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। আওয়ামী লীগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। আওয়ামী লীগের বেশ কিছু হেভিওয়েট নেতাদের এরই মাঝে মাইনাস করে দেওয়া হয়েছে এবং সেই সংখ্যা 100-র কাছাকাছি গুরুত্বপূর্ণ নেতা, সেই নেতাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ বিষয়ে, আওয়ামী লীগের রাজনৈতিক পদক্ষেপ বিষয়ে কোনো ধরনের কোনো কথা যেন না বলা হয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন। সংবিধানের 141 অনুচ্ছেদ জারি করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন। শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার একটা কোনো সমঝোতা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে আসেন দায় মুক্তির একটা অনুষ্ঠানে, সেখানে তিনি বলেছেন যে কোনো কারোর উপর কোনো হামলা মামলা হলে আপনারা সেনাবাহিনী ক্যাম্পে জানান, সেনা ক্যাম্পে জানান, আমি ব্যবস্থা নিচ্ছি। আপনারা এই ইঙ্গিতটার মধ্যে দিয়ে যদি না বুঝেন যে কি ইঙ্গিত দিলেন উনি, সেনা ক্যাম্পে অভিযোগ করেন আমি ব্যবস্থা নিচ্ছি, তার মানে কি বোঝাচ্ছে এটা? শেষ খেলাটা বাংলাদেশের সেনাপ্রধানই খেলবেন এবং সেই খেলায় সারথি হবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তবে কি 28শে মার্চ গভীর রাতে সেনাবাহিনী দেশের ক্ষমতা হাতে তুলে নেওয়ার নতুন পরিকল্পনা করলেন? নতুন একটি বিতর্ক সৃষ্টি করলেন নিঃসন্দেহে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি সেনাপ্রধানকে জ্ঞান দিতে চেয়েছেন, জ্ঞান দিয়েছেন, কোন বিষয়ে মুখ বন্ধ রাখতে বলছেন সেনাপ্রধানকে। প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান কেন ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে কথা বলবেন না? এবং গত 25 ফেব্রুয়ারি তিনি এই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে গিয়ে এবং বিডিআর হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে একটি বিশেষ গোষ্ঠী দ্বারা আক্রান্ত হয়েছেন সমালোচনার। সেই কথাগুলো আসিফ নজরুলের মুখ থেকে বের হলো কি কারণে, কি উদ্দেশ্যে? জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে, সংস্কার করবেন, আর নির্বাচন হবে না। এই সরকার স্বপ্ন ভঙ্গের কারণে এই সরকারের বিচার হতে হবে। আমি সিসি বুঝি না, আমি বুঝি এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যদি একটা সরকার গঠিত হয় দেশে বৈষম্য দূর করতে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ বা দেশে বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আমি আর বেশি কথা পারবো না, শুধু এটাই বলবো, ডক্টর ইউনূসের সময় শেষ হয়ে এসেছে। শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন রাষ্ট্রপতির মাধ্যমে। যে কোনো সময় জরুরি অবস্থানে যাবেন সেনাপ্রধান। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ওকে, যদি একটা প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে বড় ভিলেন কে, এক বাক্যে অনেকে উত্তর দিবে জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশের যে বর্তমান সেনাপ্রধান। 5 আগস্ট যদি শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া না হতো কিংবা শেখ হাসিনা দেশ ত্যাগ করতে না পারতেন, আপনাদের কি মনে হচ্ছে? পৃথিবীর ইতিহাসে গাদ্দাফির কথা আপনাদের মনে আছে? লিবিয়ার গাদ্দাফি, সেই গাদ্দাফির পুনরাবৃত্তি করতে বাংলাদেশে এই জামাতি, জিহাদি, জঙ্গি, হিজবুতিরা এবং বিএনপি সমর্থিত যারা রয়েছে তারা এবং পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এবং ডক্টর ইউনূসের মদদে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে সেই লাশ ঢাকা শহরের রাস্তায় বিবস্ত্র অবস্থায় ঘোরাতো, প্রদর্শন করতো। এটা ছিল তাদের একটা লক্ষ্য। আলটিমেটলি যদি আপনারা চিন্তা করেন সামগ্রিক অর্থে, সার্বিকভাবে উনি আওয়ামী লীগকে যেটা করেছেন সেটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। আওয়ামী লীগের এত নেতাকর্মীকে সেফ এক্সিট, মাননীয় প্রধানমন্ত্রীকে সহি সালামতে ভারতবর্ষে রেখে আসা, এগুলো কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের অবদান। এগুলো আপনাদেরকে মানতে হবে ভাই। 7 মাস হয়ে গিয়েছে, আপনারা অস্থির হয়ে গেছেন যে কেন এখনো লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে দিচ্ছে না, কেন এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখাচ্ছে না। ভাই, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ব্যাকরণ মেনে চলে, সেই ব্যাকরণটা ফিল আপ করতে দেন। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তার এই যে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে উনি লাইভে আসেন দায় মুক্তির একটা অনুষ্ঠানে, সেখানে তিনি বলেছেন যে কোনো কারোর উপর কোনো হামলা মামলা হলে আপনারা সেনাবাহিনী ক্যাম্পে জানান, সেনা ক্যাম্পে জানান, আমি ব্যবস্থা নিচ্ছি। আপনারা এই ইঙ্গিতটার মধ্যে দিয়ে যদি না বুঝেন যে কি ইঙ্গিত দিলেন উনি, সেনা ক্যাম্পে অভিযোগ করেন আমি ব্যবস্থা নিচ্ছি, তার মানে কি বোঝাচ্ছে এটা? এরপর যদি আপনাদেরকে খোলাসা করে বলতে, তাহলে আসলে আমাদের আসলে বলার কিছু নাই কিংবা বোঝানোর কিছু নাই। তো সবকিছু মিলিয়ে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করি, শেষ খেলাটা বাংলাদেশের সেনাপ্রধানই খেলবেন এবং সেই খেলায় সারথি হবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবং সেই খেলাটার পুরো প্লট সাজানো হয়ে গেছে। আমি সেটা বলবো না কি প্লট সাজানো হয়েছে, তবে খুব শীঘ্রই আপনারা সেই খেলাটা দেখতে পাবেন। শুধু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে গালমন্দ করেন না। যদি সেনাপ্রধান সরাসরি সত্যিকার অর্থে বিট্রে করতো, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের অন্তত পক্ষে 70% কেন্দ্রীয় নেতাকর্মী হত্যার শিকার হতো, তারা হত্যাকাণ্ডের শিকার হতো, তারা মারা যেত, তারা কোনোভাবেই সেফ এক্সিট পেয়ে ইন্ডিয়া গিয়ে লাল পানি গিলতে পারতো না। এটা আপনাদেরকে স্মরণ রাখতে হবে। আরেকটা কথা, আমিরে জামাত বলার কারণে আপনারা অনেকেই তার প্রতি ক্ষুব্ধ, আওয়ামী লীগের কর্মী সমর্থক। আপনারা জানেন জামাত তো একটা গুপ্ত সংগঠন। তো জামাতের যে অ্যাকচুয়ালি যারা জামাতের পেইড কিংবা দালাল এজেন্ট, এদের তো মুখোশটা দেখা দরকার ছিল। জামাতকে এত স্পেস দেওয়া হয়েছে, জামাতের যে অভ্যন্তরের বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা লুকিয়ে ছিল জামাতে, এদের চেহারা বের হয়ে গেছে, এদের খোলস বের হয়ে গেছে। আর বিএনপিকে সর্বোচ্চ স্পেস দেওয়া হয়েছে লুটপাট চাঁদাবাজি করার জন্য, কারণ বিএনপির চরিত্রটা এরকম। বিএনপি জন্মগতভাবে এরকম একটা রাজনৈতিক দল এবং বিএনপির চরিত্রটা
এই বর্তমান প্রজন্মের কাছে একদম সঠিকভাবে তুলে ধরার জন্য যে বন্দোবস্ত করা দরকার ছিল সেনাবাহিনী সেটা করে দিয়েছে। এটা কোন গেম প্ল্যান, কোথা থেকে এসেছে, কিভাবে হচ্ছে, এগুলা আপনাদের যদি খেলুতে ঢুকতো তাহলে আপনারা জেনারেল ওয়াকারুজ্জামানকে গালমন্দ করতেন না। কিছুটা দিন অপেক্ষা করেন, এরপর দেখবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে কি। বাংলাদেশ সেনা প্রধানের মনে কি আছে শিরোনামে গত শনিবার প্রকাশিত সংবাদে তানিয়া আমির বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানের 141 অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থা জারি করতে পারেন, আর এক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন। ব্যারিস্টার তানিয়া আমিরের মতে এটা দেশে দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পথ সুগম করবে। ওই মন্তব্যে ব্যারিস্টার তানিয়া আমির বলেন, সেনাবাহিনী সন্ত্রাসী এবং অপরাধীদের কঠোর হস্তে দমন করতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারে। কেন তিনি বললেন যে সংবিধানের 141 অনুচ্ছেদ জারি করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সমর্থন করতে পারেন? এমনকি ওনার মনে হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার একটা কোনো সমঝোতা হয়েছে? কেন হবে, কি কারণ? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়? তার ইউনূস সরকারের যেই ক্যাবিনেট, সেই ক্যাবিনেটকে বাইপাস করে এটা কি আরেকটা অভ্যুত্থান? এই কথাটা কেন আনলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুন। এখন রাজনৈতিক দলগুলো এসে যদি বলে যে না ডিসেম্বর না, আপনি আরো আগে দেন, উনি দেবেন। ওনার তো আর কোনো রাজনৈতিক দল নেই। সমস্যা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ওনাকে বলতে পারছেন না যে ঠিক আছে সংস্কারের আমরা এই পয়েন্টগুলো অ্যাকসেপ্ট করলাম, আপনি এখন নির্বাচন দেন। তো উনি বাধ্য, উনি তো আর করতে পারবেন না। যতই ছাত্রদের দল যাই বলুক না কেন, জামাত বিএনপি এক হয়ে বা আরো মেজর যে সমস্ত বাম রাজনৈতিক দলগুলো ওরা মিলে যদি অন্তত 10টা শীর্ষ নিবন্ধিত রাজনৈতিক দল যে যদি বলে যে আপনি অক্টোবর নভেম্বরেই দেন, ডিসেম্বর দরকার নেই আরো আগে দেন, উনি দিয়ে দেবেন। যদি না দেন তখন হয়তো একটা পরিস্থিতি হইতে পারে। তো সেরকম পরিস্থিতি হয়েছে কেন বলতেছে? কার দরকার এত দ্রুত নির্বাচন? এটা তো ভারত যেমন অপেক্ষা আছে যে একটা রেগুলার গভর্নমেন্ট ছাড়া ওনারা বাংলাদেশের কারোর সাথে ওইভাবে সম্পর্কে যাবেন না, এটা সেনাপ্রধান বলছে। তো তানিয়া আমির কেনই কথাটা বললেন আমি ঠিক এখনো পরিষ্কার না। আমার দেশ পত্রিকায় রিপোর্টটি উঠেছে এবং আমার দেশ আবার কোট করেছে ইন্ডিয়া টুডেকে। ডামি ভোটের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হতে তানিয়া আমির কুষ্টিয়ার একটি আসনের জন্য আওয়ামী লীগের ফর্ম দিয়েছিলেন। ডামি ভোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এটাও তো খুব দুঃখজনক হবে। তানিয়া আমিরের মতন যে প্রতিবাদী কণ্ঠ যার, তিনি কেন ডামি নির্বাচনের জন্য প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফর্ম নিয়েছিলেন? যাই হোক, নিশ্চয়ই নিয়েছে বলেই রিপোর্টে এসেছে। ইন্ডিয়া টুডের ওই খবরে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একজন রক্ষণশীল এবং পেশাদার কর্মকর্তা, যিনি সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বিশ্লেষণ করেন। তার সহকর্মীরা জানান তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের সামরিক শাসন কার্যকর নয়। ইতিহাস বিশেষ করে পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে এই দৃষ্টিভঙ্গি তাকে দিয়েছে। সত্য এটা। এই খবরে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে কঠোর দমন-পীড়ন না চালাতে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল এবং তা কার্যকর হয়েছিল। একজন সামরিক কর্মকর্তার বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে ওয়াকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি গুলি চালানোর অনুমতি দেননি এবং শেখ হাসিনা এবং তার উপদেষ্টাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেন। একটা শান্তি স্থাপন করেন তিনি। খবরে বলা হচ্ছে সম্প্রতি কিছু ব্লগার অভ্যুত্থানের ছাত্র নেতারা অভিযোগ করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের প্রভাবাধীন আছে, অর্থাৎ ভারতের প্রভাবে চলছে এবং তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। কিন্তু তার ঘনিষ্ঠরা বলেন তিনি কোনো গোষ্ঠীর অনুগত নন, বরং তিনি পেশাদার ভারতীয় সেনাবাহিনীকে অনুসরণ করে রাজনীতির বাইরে থাকতে চান। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী যেমন রাজনীতির বাইরে থাকে, তিনিও রাজনীতির বাইরে থাকতে চান। ওই খবরে বলা হচ্ছে সেনাপ্রধান সম্প্রতি আফ্রিকা সফর শেষে হুঁশিয়ারি করে বলেন আমাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা আমি করতে চাই না। এতে বোঝা যায় তিনি কঠোর অবস্থানে যেতে বাধ্য হতে পারেন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়। খবর অনুসারে এই মুহূর্তে সেনাপ্রধান সেনাবাহিনীতে তার অবস্থান সুদৃঢ় করেছেন, তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে নতুন আন্দোলন হলে তা তার জন্য চ্যালেঞ্জ হতে পারে। কারণ নতুন রাষ্ট্রপতি সেনাপ্রধানের অবস্থান দুর্বল করতে পারেন। ফলে বর্তমান রাষ্ট্রপতির সমর্থন ওয়াকারুজ্জামানের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি কি স্যাক করতে পারে সেনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়া? সম্ভবত পারে না। যাক, তারপর হয়তো সংবিধানের 141 অনুচ্ছেদ অনুযায়ী তিনি করতে পারেন। এটা তা নিয়ে আমির এই মতামত দিচ্ছেন। আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে এমন একটি খবর কানাঘোষা চলছে এবং কানাঘোষার মধ্যে সব থেকে বড় যে খবরটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বেশ কিছু হেভিওয়েট নেতাদের এরই মাঝে মাইনাস করে দেওয়া হয়েছে। এরই মাঝে ইনফরমালি তাদেরকে এক প্রকার শুধুমাত্র খাতা কলমে নয় মৌখিকভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন খবর আসছে এবং সেই সংখ্যা 100-র কাছাকাছি গুরুত্বপূর্ণ নেতা যাদের বিরুদ্ধে নানা রকমের ক্লেম রয়েছে সেই নেতাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ বিষয়ে, আওয়ামী লীগের রাজনৈতিক পদক্ষেপ বিষয়ে কোনো ধরনের কোনো কথা যেন না বলা হয়। আবার যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে কেউ কেউ আবার কথা বলেও যাচ্ছেন।
যেমন ধরা যাক মোহাম্মদ এ আরাফাত, সেই মাইনাস করার যাদেরকে বলে দেওয়া হয়েছে শোনা যাচ্ছে, সেই তালিকায় মোহাম্মদ এ আরাফাতের নামও শোনা যাচ্ছে। কিন্তু দুদিন আগেও মোহাম্মদ এ আরাফাত একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগ সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন, আওয়ামী লীগ সম্পর্কে কথা বলেছেন। তো তার যদি আওয়ামী লীগ সম্পর্কে কথা বলার রাইটসটা কেড়ে নেওয়া হয়, তাকে যদি নিষেধ করা হয়, তাহলে তিনি কিসের ভিত্তিতে আবার কথা বলছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই হেভিওয়েটদের মধ্যে নাম্বার 1 যার নাম শোনা যাচ্ছে, তিনি অনেকে বলেন যে আওয়ামী লীগের এই অবস্থায়, আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য সব থেকে যিনি বেশি দায়ী, তিনি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ বিষয়ে কোনো কথা বলতে, এবং সেটা আমরা বাস্তবতাতেও দেখছি। অনেক নেতা দেশের বাইরে থেকে নানা রকমের বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কিন্তু ওবায়দুল কাদের এই ব্যাপারে শতভাগ নীরব। ওবায়দুল কাদের নীরব রয়েছেন। তার নীরবতা বোধহয় এই ব্যাপারটা, আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং কারো কারো উপরে খড়ম নেমে এসেছে, এই ব্যাপারটা বোধহয় সত্য হতেও পারে। 100 জনের তালিকায় ওবায়দুল কাদেরের নাম যখন 1 নম্বরে থাকবে, তখন অনেকের নামই থাকবে, এটা খুব স্বাভাবিক। কিছু নাম শোনা যাচ্ছে, ডক্টর হাসান মাহমুদের নাম শোনা যাচ্ছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তার নাম শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন জাহাঙ্গীর কবির নানকের নামও শোনা যাচ্ছে, এবং সব থেকে বড় যে ব্যাপারটা, জাহাঙ্গীর কবিরের নাম শোনা যাচ্ছে, এটার সঙ্গে আমি অন্তত ব্যক্তিগতভাবে একমত হতে পারি না। কারণ কিছুদিন আগেও আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ায় যাদের নাম শোনা যাচ্ছিল, যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছিল, এবং একাধিক ভিডিও বার্তাও দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক, যে দুজনের নাম শোনা যাচ্ছিল, তার মধ্যে একজন জাহাঙ্গীর কবির নানক আর একজন বাহাউদ্দিন নাসিম। দুজনেই কিন্তু বক্তৃতা বিবৃতি, ভিডিও বার্তা, গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার, এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। তাই মনে হয় না যে বাহাউদ্দিন নাসিম কিংবা জাহাঙ্গীর কবির নানকের নাম থাকবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার সেটা হচ্ছে এই তালিকার বড় একটা অংশ জুড়ে নাকি রয়েছে শেখ পরিবারের সদস্যদের নাম। শেখ পরিবারের অনেক সদস্য সম্পর্কে নানা রকমের সমালোচনা রয়েছে। তারা নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়েছিলেন, এবং সেই কারণেই তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে, আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে তারা যেন কোনো ধরনের কোনো কথা না বলে কারো সঙ্গে। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ তো দূরের কথা, গণমাধ্যমের সঙ্গে কথা বলা, কারো সঙ্গে আলাপ করা, পাবলিকলি কোনো কথা বলা, সেই ব্যাপারে নিষেধ করে দেওয়া হয়েছে। নতুন একটি বিতর্ক সৃষ্টি করলেন নিঃসন্দেহে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি সেনাপ্রধানকে জ্ঞান দিতে চেয়েছেন, জ্ঞান দিয়েছেন। সেনাপ্রধানের কোন কোন জায়গায় কথা বলা উচিত সে বিষয়ে তিনি নির্দিষ্টভাবে মনে করে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমি মনে করি যে বিষয়ে ডক্টর আসিফ নজরুল জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, সেক্ষেত্রে যারা কদিন আগে সেনাবাহিনীকে দেশের সাধারণ মানুষের মুখোমুখি অবস্থান করাতে একটা চক্রান্ত সৃষ্টি করেছিল, ষড়যন্ত্র করছিল, দেশে যুদ্ধাবস্থার সৃষ্টির একটা অপচেষ্টা তাদের ছিল, সেই উগ্রবাদী গোষ্ঠী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোনো নেতা বা সরকারের অন্যান্য কোনো কোনো উপদেষ্টা পক্ষ অবলম্বন করেছেন, নিঃসন্দেহে এটুকু আমি বলতে পারি। তিনি বেশ কিছুদিন পরে টক শোতে অংশ নিয়েছিলেন চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে। সেখানে সেনাপ্রধানের বিষয়ে বেশ কিছু প্রশংসা করার চেষ্টা করেছেন। প্রথম দিকে তিনি বলেছেন এই মুহূর্তে সেনাপ্রধান দুটি বিষয়ে তার আগ্রহ প্রকাশ করছেন, আমরা স্পষ্টত বুঝতে পারছি। একটি হচ্ছে কি, দেশে যাতে কিছুটা হলেও সংস্কার হয়, আরেকটা হচ্ছে যত দ্রুত দেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা যায়। এবং সেনাপ্রধান যে মনে করছেন, যে আশঙ্কা করছেন, যত বিলম্ব হবে নির্বাচনে, তত দেশি বিদেশি ষড়যন্ত্র পোক্ত হবে, দেশি বিদেশি চক্রান্তের সৃষ্টি হবে। এবং সেনাপ্রধান চান না যে সেনা সদস্যদেরকে খুব বেশি দিন ব্যারাকের বাইরে রাখতে। এই কথাগুলো তিনি বলেছেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তিনি বলছেন, ডক্টর আসিফ নজরুল, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাপ্রধান একটি বিষয় নিয়ে কথা না বললে ভালো হয়। তা হচ্ছে কোনটি? অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়। সেটি বললে কি হবে, যে এসব নিয়ে কথা বললে সমালোচনার সৃষ্টি হবে। বাহিনী চিফ যদি এসব বলে সমালোচকদের ইনভাইট করেন, তাহলে এটা দেশের জন্য ভালো নয়। দর্শক বুঝতে পারছেন তো কোন বিষয়ে মুখ বন্ধ রাখতে বলছেন সেনাপ্রধানকে? প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান কেন ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে কথা বলবেন না? এবং গত 25 ফেব্রুয়ারি তিনি এই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে গিয়ে এবং বিডিআর হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে একটি বিশেষ গোষ্ঠী দ্বারা আক্রান্ত হয়েছেন সমালোচনার। সেই কথাগুলো আসিফ নজরুলের মুখ থেকে বের হলো কি কারণে, কি উদ্দেশ্যে? সেনাপ্রধান ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে কথা বলবেন না তো কে বলবেন এই মুহূর্তে? আমি যেটুকু সবটা মনে করি, সবাই তো স্বার্থের সংঘাত রয়েছে এবং বিভিন্ন বিষয়ে স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে। 5 আগস্ট অভ্যুত্থানের দিন সেনাপ্রধান তো তার নিজের উপর পুরো দেশবাসীকে আস্থা রাখতে বলেছিলেন। কি জন্য আস্থা রাখতে বলেছিলেন? এক গণতান্ত্রিক উপায়ে দেশকে উত্তরণের জন্য। এবং তার যে অব্যক্ত কথাগুলো সেগুলো আমরা বুঝি, যাতে আর কোনো ধরনের পুরনো সংস্কৃতি ফিরে না আসে, এবং তারই ধারাবাহিকতা একটি অংশগ্রহণমূলক নির্বাচন। অথচ তিনি কেমন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন? এই জন্য এই বিষয়গুলো সমালোচনার শিকার হতে পারে। তাই দয়া করে এই কথাগুলো বলবেন না। বাহ, কি সুন্দর কথা। এবং তিনি জাতিসংঘের উদাহরণ দিচ্ছেন। জাতিসংঘ বলে গেছে, জাতিসংঘ মহাসচিব কদিন আগে বাংলাদেশ সফরে এসে যে বললেন যে তারা কোনো দল নিষিদ্ধ হোক এটা চান না। এবং এটির মধ্যে দিয়ে অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে জাতিসংঘ হচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন,
তার কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে না। বারবার বলি, শতবার বলি, হাজারবার বলে যাবো যে আওয়ামী লীগ যারা অপরাধী, যারা গুম খুনের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হতে হবে। কিন্তু দল কেন? আওয়ামী লীগের যে এখনো পর্যন্ত মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষ কট্টর সমর্থক হিসেবে রয়েছেন, তাদের অপরাধটা কি? কেন তাদের আদর্শের জায়গায় কথা বলতে পারবেন না? কেন তারা রাজনীতি করতে পারবেন না? কেন তাদের রাজনৈতিক দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না? এই একই কথাগুলো আমরা 7 জানুয়ারি নির্বাচনের আগে মুহুর্ব বলে এসেছি। সে 2014 থেকে 2018 থেকে 2024 এসে বলেছি, এখনো বলতে চাই। সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কিংবা যদি জামাতও হয়ে থাকে, আমরা বলবো। জাতিসংঘের মহাসচিবের কথা উল্লেখ করতে গিয়ে ডক্টর আসিফ নজরুল কত সুন্দর একটা চতুরতার সঙ্গে বলছেন, জাতিসংঘের রিপোর্টে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা নেই। তারা বলেছে দলকে যাতে নিষিদ্ধ না করা হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ, এই সম্পর্কে আশা করতেছে নতুন করে কিছুই বলতে হবে না। আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন। তাছাড়া আশা করতেছে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, মহাবিপদে পড়তে চলেছেন অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পেতে চলেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধানের মাধ্যমে। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, এই ভিডিওটি দেখার পর আপনাদের দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি বলতে মন চায়? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।